জামাতকে বাঁশ দেব, বাঁশ বাঁশ, তাই না? আরে ভাই, জামাতকে তো বাঁশ দিচ্ছ তোমরা, জামাতকে বাঁশ দিতে 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 তোমাদের বাঁশ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাচ্ছে। এখন যদি কিছু থেকে থাকে সেটাও দাও জামাতকে বাঁশ। আর জামাত কী করে জানেন? সেই বাঁশ জমিয়ে রাখে। কি জ্ঞানী রে বাবা, তারা সেই বাঁশ জমিয়ে রেখে 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 সেই বাঁশ দিয়ে তারা কেল্লা বানায়, বাঁশের কেল্লা। ওই যে ওই আমলে তৈরি হয়েছিল সেই বাঁশের কেল্লা বানায়। তা বুঝতে পেরেছেন? মনে করেন, আপনাদের উদাহরণের জন্য দিলাম, বুঝালাম। আপনারা আমাকে ইট মারলেন, ইট তো সারা দিন মারছেন, মারতে মারতে দিনে মারছেন, রাতে মারছেন, কাজা করতেছেন, এরপরে আপনারা সকালে মারতেছেন, বিকালে মারতেছেন, প্রতিদিন মারতেছেন, সপ্তাহে মারতেছেন, মাসে মারতেছেন, বছর মারতেছেন, যুগ মারতেছেন, আর শতাব্দীও ছাড়াই যাবে। এই যে ইটগুলো মারতেছেন, মারতে 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 যখন ইটের রাজ্য বয়ে যাবে, তখন সেই ইট দিয়ে আমি ইমারত তৈরি করতে পারবো। ভাই বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ তারা বাঁশ দিলে তারা সেখান থেকে বাঁশের কেল্লা বানাবে, দুর্গ তৈরি করবে। আপনি ইট দিলে সেই ইট দিয়ে আপনাদেরকে প্রতিপক্ষ রিপিট করবে না, তারা হচ্ছে সেই ইট দিয়ে ইট জমিয়ে জমিয়ে, আপনারা বুঝে থাকুন, সেই ইট জমিয়ে তারা ইমারত তৈরি করবে। সুতরাং এখন আপনি বলেন, ইনভেস্ট কাকে বলে ভাইয়া? এটাই হচ্ছে ইনভেস্ট। জামাত একটা টুলস থ্রো করবে এভাবে এভাবে এভাবে, আর আপনারা সেই টুলস নিয়ে গবেষণা করবেন, প্রচার করবেন। এই প্রচারেই জনগণের মধ্যে কথা সৃষ্টি হবে, ভিউ সৃষ্টি হবে এবং জনপ্রিয়তা সৃষ্টি হবে। আর আপনারা যারা আছেন এরা কি করবেন? এরা লিফলেট, ব্যানার, এই সেই এগুলো দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করবেন। আর জামাত হচ্ছে গিয়া এই সিস্টেমে তাদের প্রচারণা চালাবে। বাইরে বুঝতে হবে ভাই দাদা, আপনি যদি না বুঝেন তাহলে হবে। সুতরাং অন্যকে যদি বাঁশ দেন, তাতে আপনাদের বাঁশ নিজে যাবে। অন্যকে যদি ইট দেন, সেই ইট আপনাদের কাছ থেকে অন্যের কাছে চলে যাবে। সুতরাং ভাইয়া এভাবে করবেন না। এভাবে একটা সাহাবীর একটা ঘটনা আছে যে সাহাবীরা কোনো একটা রাষ্ট্রতে গিয়েছে, যাওয়ার পরে সেই সাহাবীদেরকে সেই রাষ্ট্রপ্রধান বাদশাহ আপ্যায়ন করতেছিল যখন কিছু ভাত এবং আপ্যায়ন করে চেয়ার টেবিলে তারা বসে নাই, তারা আসন করে সুন্নতি স্টাইলে রাসূলের যোগ্য সেভাবে ফ্লোরে বসেছে। এবং যখন খাবার খেতে বসেছে, খাবার খেতে বসার পরে দু চারটা ভাত প্লেট থেকে পড়ে গেছে নিচে, সেটা ধুয়ে আবার খেয়েছেন। এতে সে বাদশা দেখে বলল, এরা তো ফকিন্নি, একটা কাজ করো, এই ফকিন্নি যখন যাবে, কারণ একটা দেশে যদি অন্য কোনো দেশের প্রতিনিধি আসে তাদেরকে সম্মান করতে হয়, সম্মান কিছু দিতে হয়। বাদশা বলল, এই ফকিন্নিদেরকে একটা কাজ করো, যাওয়ার সময় একটা মাটি আছে না, মাটির টুকরা মাথায় দিয়ে দিও। ব্যাস, রাজা মশাইয়ের আদেশ। এখন উজির নাজিরগণ যারা আছে তারা কি করলো? আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় সাহাবীদেরকে যারা আসছিল রাসূলের কাছ থেকে, তাদেরকে সেটা মাথায় তুলে দিল, তারা নিয়ে গেল। পথিমধ্যে রাজাকে কেউ বা কাহারা বা কেউ কোনো পণ্ডিত ব্যক্তি বা নিজে থেকে ব্রেনে উঠেছে যে আমি মাটি দিলাম তাদেরকে, তারা সাদরে গ্রহণ করলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তারা এই যে কাজটা করলো, এটা তো আমার জন্য, রাষ্ট্রের জন্য হুমকি ছিল। কারণ পণ্ডিত ব্যক্তিগণ তাকে পরামর্শ দিল। তখন তাকে সেখানে যাওয়ার পরে পথিমধ্যে যখন গেল, যাওয়ার পরে সেখান থেকে রাজামশাই উজির নাজির এবং সেনা সৈন্য তাদের কাছে পাঠিয়ে দিয়ে তাদের কাছ থেকে সেই মাটিটা আনতে চাইলো। তখন তারা দিল না, যে কোনো জিনিস উপহার দেওয়ার পরে সেটা কখনো আর আমরা ফেরত দেই না। সেনা সৈন্য চলে গেল রাজার কাছে, গিয়ে তাদের এই ইনফরমেশন দিল। পক্ষান্তরে সেই সাহাবারা তার দেশে চলে গেল। তার কিছুকাল পরে সেই দেশ, সেই রাজ্য জয়লাভ করতে পারে মুসলমানরা, কারণ এটা রাসূলের ডিক্লেয়ার ছিল যে এই দেশ হবে মুসলমানদের। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমার সাথেই থাকবেন। সাথে থাকতে থাকতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা আপনাদের সকলকে।